বাঙালিরা যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছিল 1905 সাল, মানে যখন বাংলা পুরো ভাগ করব অবস্থা, লর্ড কার্জন এখানে হয়ে দাঁড়িয়েছিলেন মেন ভিলেন। অর্থাৎ হিন্দু মুসলিম কি সেটা উনি বুঝিয়েছিলেন প্রথম। আর যেখানে বাঙালিরা ব্যস্ত ছিল এটা ভাবতে যে আমরা কি করে ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়াবো, সেখানে লর্ড কার্জন কিন্তু বিভাজনের রাজনীতি করতে ব্যস্ত ছিলেন। মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। যে মুসলিম লীগ সংগঠনটি স্বপ্ন দেখতে লেগেছিল যে আমরা ঠিক একদিন দেশ তৈরি করব, আর ঠিক তারা ভারতকে ভাগ করে দেশ তৈরিও করে ফেলেছে, যেটাই হচ্ছে পাকিস্তান। আর এই সমস্ত কিছুর মধ্যে যখন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত ছিল ভাবতে, তখন একটি সংগঠন সামনে আসে যে বলে যে ভাই হিন্দুকে নিয়ে তো কেউ ভাবো, হিন্দুর জন্য কেউ তো কথা বলো, বা এই হিন্দুদেরকে একত্রিত তো কেউ করো। সেই সংগঠনই হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যে সংঘ শুধুমাত্র আইডিওলজির বেসে এগিয়ে চলেছে। এখানে কোনো পেড মেম্বার আপনারা পাবেন না যাকে কি মাস গেলে স্যালারি দেওয়া হয়। তাদের একটাই আইডিওলজি, সেটা হচ্ছে রাষ্ট্র প্রথম, অখণ্ড ভারত আর হিন্দুত্ববাদী। এখানে আপনাদের মাইন্ডে ফার্স্টেই চলে আসবে যে ভাই হিন্দুত্ববাদী মানে এখানে নেতারা কি বুঝিয়েছেন, রাইট উইং, ফ্যাসিস্ট, র্যাডিক্যাল হিন্দু অর্গানাইজেশন। কিন্তু আসলে কি তাই? RSS এর চিন্তা ভাবনা কি এটাই? মানে হিন্দুত্ববাদী বলতে কি বোঝায়? তো প্রথমেই ক্লিয়ার করে দেবো, RSS এর যেটা থট সেটা হচ্ছে অখণ্ড ভারত বলতে এরা শুধুমাত্র ভারত, পাকিস্তান আর বাংলাদেশকে বোঝে না। অখণ্ড ভারত বলতে RSS মনোভাবাপন্ন ব্যক্তিরা মনে করেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা সহ আফগানিস্তান, ইরান পর্যন্ত একটা সময় নাকি ভারত বিস্তৃত ছিল। আর সেখানে যত মানুষ বাস করছেন, এখন হতেই পারেন তারা মুসলিম সম্প্রদায়, তারা অন্য কোনো কাস্টের, কিন্তু একটা সময় তাদের পূর্বপুরুষ ভারতীয় ছিল, হিন্দু ছিল। হিন্দু পূর্বপুরুষ থাকার জন্য RSS থট যে সমস্ত ব্যক্তিরা রাখেন তারা মনে করেন যে প্রত্যেকেই হচ্ছে হিন্দুত্ববাদী এবং প্রত্যেকেই হচ্ছে যাদের আদি পুরুষ হিন্দু। সুতরাং এটাই হচ্ছে অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে রাষ্ট্র ফার্স্ট, অর্থাৎ নেশন ফার্স্ট বা রাষ্ট্র প্রথম। এই স্লোগান দিয়েই আজ RSS এগিয়ে চলেছে। তো কত দূর এগিয়েছে ভাই? RSS এর প্রতিষ্ঠা কবে হয়েছে? 1925 সাল। আজকে কত সাল? আজকে হচ্ছে 2026, অর্থাৎ 100 বছর কিন্তু আগেই পূর্ণ হয়ে গেছে। 2025 সালেই কমপ্লিট হয়ে গেছে। তো আজ যে RSS তৈরি হয়েছিল 12 জন লোককে নিয়ে, তো আজকে সেই RSS এর স্ট্রেংথ আমি আপনাদেরকে বলি, তাহলেই বুঝতে পারবেন আপনারা। 1 কোটিরও বেশি ট্রেন্ড মেম্বার অ্যাক্টিভ রয়েছে RSS এ, যারা নন পেড। 80-র বেশি ছোট ছোট সংগঠন যুক্ত রয়েছে RSS এর সাথে। 40টিরও বেশি দেশে 57,000-এর বেশি শাখা রয়েছে RSS এর। আর ডেলি 50 লক্ষেরও বেশি মেম্বার নিয়মিত এই শাখায় যোগদান করে। অর্থাৎ ডেলি 50 লক্ষ মানুষ একত্রিত হচ্ছে, যেখানে তারা কি করে? তারা যোগ ব্যায়াম করে, তারা সূর্য প্রণাম করে, তারা লাঠি ট্রেনিং করে, আর কি করে? আর করে ইন্টেলেকচুয়াল ডিসকাশন। সেখান থেকেই তো জন্ম না পার্টি পলিটিক্সের। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। RSS এর যদি ইতিহাস আমরা দেখতে চাই, তাহলে তারও কিন্তু কোথাও না কোথাও বাংলার সাথে যোগ রয়েছে। কারণ রাষ্ট্রবাদী, দেশের প্রতি প্রেম যদি কেউ মানে সব থেকে ভালো কোনো মানুষ তৈরি করতে পারে বা বোঝাতে পারে যে কোথায় থেকে এসেছে দেশের প্রতি এত ভালোবাসা, তো প্রথম নামই আসে কিন্তু বাঙালি। বাঙালি শিখিয়েছে যে নিজের কাকে বলে, বাঙালি শিখিয়েছে যে দেশপ্রেম কাকে বলে, বাঙালি বুঝিয়েছে যে ইংরেজকে তাড়ানো কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ভারতের মধ্যে সব থেকে প্রথমে বাংলায় যখন ইংরেজদেরকে তাড়ানোর জন্য একের পর এক ক্রান্তিকারী সংগঠন যখন অ্যাক্টিভ হচ্ছিল, তারই মধ্যে অ্যাক্টিভ হয়েছিল লর্ড কার্জনের কূটনীতি ছিল যে ভারতীয়রা এখন এক জায়গায় হয়ে যখন আমাদেরকে তাড়াতে চাইছে, তো কেন না তাদেরকে কাস্টে ভাগ করে দিই, অর্থাৎ জাতপাতে ভাগ করে দিই। তারপরেই কিন্তু শুরু হয় হিন্দু মুসলিম কনফ্লিক্ট। 1906 সালে যখন মুসলিম লীগ তৈরি হয়, উদ্দেশ্যই ছিল যে মুসলিম কমিউনিটিকে নিয়ে ভাবা এবং তাদের উদ্দেশ্যে দেশ তৈরি করে দেওয়া। এটা কিন্তু কংগ্রেস কখনোই চায়নি। মহাত্মা গান্ধীও বলেছিলেন প্রথম যে এটি ঠিক না, যদি আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে থেকে যাই, অর্থাৎ মুসলিমকে নিয়ে ভাবে, শিখকে নিয়ে ভাবে, পাঞ্জাবিকে নিয়ে ভাবে, তাহলে কখনোই কিন্তু এনাদেরকে এক করা যাবে না। আর এইভাবেই কিন্তু ভারত দখল হয়েছিল। তো ইম্পর্টেন্ট এখানে এটা যে সবাইকে এক জায়গায় থাকা, নাকি ভাগ হয়ে যাওয়া। কিন্তু পরে এই কথায় তিনি আর টিকে থাকতে পারেননি। ফাইনালি মুসলিম লীগ
গঠনও হয়। আর সেই মুসলিম লীগের জন্মদাতাই হচ্ছে পাকিস্তান, যেটাকে আমরা ফ্রি গিফট অনুযায়ী পেয়েছি। আর এখন আমরা সেই পাকিস্তানের বাঁদরামিও সহ্য করে থাকি, বাকি তো আপনারা জানেনই কি হয়েছে। কিন্তু কোয়েশ্চেনটি হচ্ছে যে যখন এই সমস্ত কিছু হচ্ছে, মহাত্মা গান্ধীর ভারতে এন্ট্রি হয়েছে, মুসলিম লীগ তৈরি হয়েছে, ভারতের মধ্যে ডিরেক্ট অ্যাকশন ডের মতো ঘটনা যখন চলছে, তখন কিন্তু তলায় তলায় শক্ত হচ্ছে আরএসএস। কেন আরএসএস শক্ত হচ্ছে? কে এটার ফাউন্ডার? তো আজ যিনি আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত, জানাবো, সবটাই জানাবো, কিন্তু তার আগে আমি 1 মিনিট টাইম আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। পকেট ব্রোকার শুধুমাত্র একটি অ্যাপ নয়, এটি কমপ্লিট ট্রেডিং ইকোসিস্টেম, যেখানে লং টার্মে কনসিস্টেন্সি গড়তে পারবেন। এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কোনো ঝামেলা নেই। এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমার দেওয়া প্রোমো কোড SNEW ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। কুইক ট্রেডিং ফিচার্স রয়েছে, যেখানে 130-এর উপর অ্যাসেটস রয়েছে, যে কোনো একটি চুজ করুন, প্রাইস সেট করুন, প্রেডিক্ট করুন, গ্রাফ ওপরে যাচ্ছে না নিচে নামছে, ফিক্সড রিটার্ন সহ ট্রেড ওপেন করুন, আর কিছু সময়ের মধ্যেই প্রফিট পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এখানে পেন্ডিং ট্রেডার্স অপশনস রয়েছে, যেখানে পেন্ডিং ট্রেডস অপশন রয়েছে, যেখানে চার্টের সামনে বসে আপনাকে ট্রেড করতে হবে না, জাস্ট এন্ট্রি প্রাইস আর টাইমিং সেট করলেই অটো ট্রেড ওপেন হয়ে যাবে। রয়েছে অ্যাডভান্স ট্রেডিং, যেখানে অ্যাডভান্স ট্রেডারদের জন্য ফরেক্স, স্টকস, কারেন্সিজ, ইন্ডিসেস, MT4, MT5 অ্যাক্সেস প্লাস লিভারেজের সুবিধা রয়েছে। এখানে ইউনিক ফিচার্স আল্ট্রা ট্রেড, যেখানে প্ল্যাটফর্মের ফান্ড দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। যদি $100 আর্ন করে থাকেন, তাহলে $92 সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেখানে আল্ট্রা ট্রেড পাওয়ার জন্য মার্কেটের মাধ্যমে, চেস্টের মাধ্যমে অথবা প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য প্ল্যাটফর্মের গিফট হিসেবে আপনারা পেতে পারেন। এখানে যদি কোনো কারণে ট্রেড লস হয়, তাহলে আপনার টাকা ক্ষতি হবে না। এখানকার প্রফিটেবিলিটি 92%, 0% উইথড্রল ফিজ লাগে। স্মার্ট, সিম্পল, প্রফিটেবল ট্রেড করতে অতি অবশ্যই রেজিস্টার করুন এক্ষুনি পকেট ব্রোকার, যেখানে আমার দেওয়া প্রোমো কোড SNEW ব্যবহার করতে একদম ভুলবেন না। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো আজ যেমন আরএসএস এর সরসংঘ চালক হচ্ছেন মোহন ভাগবত, তো আরএসএস যখন গঠন হয় তখনকার সরসংঘ চালক ছিলেন ডক্টর কেশব বলরাম হেরগেওয়ার। এই যে ডক্টর হেরগেওয়ার, ইনি যে কত বড় দেশভক্ত ছিলেন আপনারা ভাবতে পারবেন না। একটি ছোট্ট স্টোরি বলি। নিজের স্কুলে নাগপুরে যখন পড়াশোনা করছিলেন 1907 সালে, তখন বন্দে মাতরম গান আমাদের দেশে ব্যান, বন্দে মাতরম গান করা যাবে না। ইনি তখন চিৎকার করে নিজের স্কুলে দাঁড়িয়ে গান করেছিলেন বন্দে মাতরম। গানটি করার জন্য স্কুলের প্রিন্সিপাল বলেছিলেন যে ভাই তোমাকে বের করে দেওয়া হবে, আমরা আমাদের স্কুলে পড়াবো না, কারণ তুমি সরকারের এগেনস্টে যাচ্ছ, হয় ক্ষমা চাও না হলে স্কুল থেকে বেরিয়ে যাও। ডক্টর হেরগেওয়ার, যিনি আরএসএস এর ফাউন্ডার, তিনি বেরিয়ে যাওয়া পছন্দ করলেন, ক্ষমা তিনি চাইলেন না, মাথা নত তিনি হলেন না। ঠিক সময় এলো 1910, যখন বাংলার মাটিতে পা দেন আর দেখেন যে আমি কি দেশভক্ত ভাই, আমার মতো দেশভক্ত বাংলার মাটিতে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রত্যেকেই কোথাও না কোথাও ক্রান্তিকারী হয়ে উঠেছে, আর তাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে ইংরেজদেরকে তাড়াতে হবে। আর তখনই তিনি ডাক্তারি পড়াশোনা করার জন্য কলকাতার মাটিতে আসেন। সেখান থেকে কংগ্রেসের দিক থেকে ইনভাইট করা হয়। ডক্টর হেরগেওয়ারের প্রতি যে দেশভক্তি রয়েছে সেটি দেখে ইনভাইট করেন বাল গঙ্গাধর তিলক আর দাদা ভাই নরোজি। উনি বলেন যে ভাই আপনি চলে আসুন, আমাদের দলে যোগ দিন, কংগ্রেসে যোগ দিন। কিছুদিনের জন্য কংগ্রেসে যোগ দিলেও 1917 সালে যখন খিলাফত আন্দোলন চলছিল এবং সেখানে সেপারেট ইলেক্টোরাল বলে একটি পাওয়ার মুসলিম সম্প্রদায়কে দেওয়া হয়, যে পাওয়ারে এটা ছিল যে মুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়কেই ভোট দিতে পারবে। তো এটি প্রথম গান্ধীজি মেনে না নিলেও পরে কিন্তু মেনে নিয়েছিলেন। মেনে নেওয়ার জন্য এটাই কিন্তু ডক্টর হেরগেওয়ার একদম মেনে নিতে পারেননি, এবং তিনি ভেবেছিলেন যে যে জিনিসটি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, যে কোনো একটি জাতি যে এই সেপারেট ইলেকট্রাল ইংরেজদের মেনে নিচ্ছে, এই কারণেই যে এক তো হচ্ছে আমাদের ছাড়া এই কংগ্রেস চলতে পারবে না, আর সেকেন্ড হচ্ছে এই কংগ্রেসের কাছে আমাদের সাপোর্ট তো কংগ্রেসের লাগবেই। আর তার পাশাপাশি যখন দেশ স্বাধীন হবে, ইংরেজ চলে যাবে, তখন আমরা কিন্তু আরেকটি দেশের ডিমান্ড করতে পারবো। অর্থাৎ ভবিষ্যৎ তিনি দেখে নিয়েছিলেন যে এনাদের ইন্টেনশন কি। তখনই কোয়েশ্চেন উঠতে শুরু হয়েছিল যে হোয়াট নেক্সট, তাহলে বাকি যে সমস্ত জাতি পড়ে রয়েছে তাদের জন্য কে ভাববে ভাই। নাগপুরে নিজের ঘরে 12 জন লোককে নিয়ে বসে থেকে তিনি একটি কথা বলছিলেন যে জাত পাতে ভাগ পরে হবে, আগে আমাদের ইন্টেনশন হওয়া উচিত রাষ্ট্র প্রথম। এবং এক আইডিওলজি, একটি থটস, একটি উদ্দেশ্যের মাধ্যমে 12 জনকে নিয়ে বুঝিয়েছিলেন যে আমাদের দেশ কি, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, আর দেশের প্রতি কিভাবে সমর্পিত হতে হয়। 1925 সাল 17 এপ্রিল দশমীর দিন
আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নাম দেওয়া হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অর্থাৎ এমন এক সংগঠন যে সংগঠনে নিজের ইচ্ছে থেকে আসতে হবে, দেশের প্রতি প্রেম থাকতে হবে, দেশের প্রতি সমর্পিত হতে হবে। আর এই সংগঠনে থাকতে গেলে লাঠি চালানো থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল ডিসকাশনের মধ্যে মতো বিষয় পটু থাকতে হবে, মানে তোমাকে ওয়েল অর্গানাইজড হতে হবে আর দেশের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত থাকতে হবে। এবং এই থটসটি ধীরে ধীরে ভারতের প্রত্যেকটি ভারতীয়র মনে কিন্তু জায়গা তৈরি করতে থাকে আরএসএস। ডক্টর হেডগেওয়ার যখন 1940 সালে মারা যান তখন এই পুরো সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন মাধব গোলওয়ালকার, যিনি বিএসসি, এমএসসি, এলএলবি, ওনার ঘাড়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এবার আরএসএস এর কন্ট্রিবিউশন কি? কারণ তিনবার এই আরএসএস কিন্তু ভাই ব্যান হয়ে গেছে। এক হয়েছিল 1948-এ যখন নাথুরাম গোডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন, তখনও নাম জড়িয়েছিল আরএসএস এর। 1975 এমার্জেন্সি টাইমেও ব্যান হয়েছিল। 1992 বাবরি মসজিদ ভাঙার সময়ও নাম জড়িয়েছিল। ভাই কন্ট্রোভার্সিতে নাম জড়িয়েছে, ভীষণভাবে রাইট উইং ফ্যাসিস্ট বলা হয়েছে, একটা র্যাডিক্যাল হিন্দু পার্টি বলা হয়েছে, পার্টি অর্গানাইজেশন বলা হচ্ছে, মানে হিন্দু অর্গানাইজেশন বলা হচ্ছে, তো বারবার খারাপভাবে নাম জড়িয়েছে। তাহলে কি আরএসএস এর থট যেটা এতদিন পর্যন্ত এগোচ্ছে সত্যিই কি খারাপ? মানে এটার মধ্যে কিছু কি আছে? তো তার জন্য আপনাদেরকে জানতে হবে যে আরএসএস যে থটস নিয়ে তৈরি হয়েছিল তার দেশের প্রতি কন্ট্রিবিউশন কি। প্রথম আমি আপনাদেরকে জানাবো, কাশ্মীর ঝামেলা নিয়ে যখন নেহেরু অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সর্দার বল্লভভাই পটেল এবং নেহেরু মিলে কাশ্মীর প্রবলেমকে সলভ করতে পারছিলেন না, তখন ডেকেছিলেন আরএসএস কে। আরএসএস এর গুরু গোলওয়ালকারকে বলেছিলেন যে আপনি কথা বলুন মহারাজা হরি সিং এর সাথে। তারপরে তিনি কথা বলে কাশ্মীরের যে পার্টি আমাদের রয়েছে ওটা কিন্তু আরএসএস এর জন্যই, কথা বলার জন্য। শুধু তাই নয়, ভারত থেকে যখন ইংরেজ চলে যায় তখন পর্তুগিজ অলরেডি দখল করে রেখেছিল গোয়া, দাদরা, নগর হাভেলি, এই সমস্ত কিন্তু পর্তুগিজ অলরেডি দখল করে রেখেছিল। তখনও কিন্তু ভারতীয় পতাকা ওঠেনি, ভারত সরকার পায়নি। তখন আবার মনে করা হয়েছিল আরএসএস কে, এবং আরএসএস এর যে সমস্ত স্বয়ংসেবক রয়েছেন যারা শুধুমাত্র লাঠি ট্রেনিং করতে জানে, তারা শয়ে লোক শুরু করে পর্তুগিজদের উপর অ্যাটাক করা। কারণ তাদের ইন্টেনশন একটাই ছিল যে যতই আমরা বলি ইংরেজ চলে গেছে, যদি কোনো অংশ দখল করে থেকে থাকে তাহলে সেটা আমাদের পূর্ণ স্বাধীনতা নয়, সুতরাং এই পর্তুগিজদেরকে তাড়াতে হবে। প্রচুর পরিমাণ স্বয়ংসেবককে অ্যারেস্ট করা হয়, মার দাঙ্গা, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপরেও যত আরএসএস এর স্বয়ংসেবককে অ্যারেস্ট করছে তত স্বয়ংসেবক রাস্তায় নামছে। এই করতে করতে শেষ পর্যন্ত পর্তুগিজরা বাধ্য হলো দাদরা নাগর হাভেলি থেকে চলে যেতে এবং সিলভাসাতে পর্তুগিজের ফ্ল্যাগ নামিয়ে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল আরএসএস। এবং এই দাদরা নাগর হাভেলি পুরোটাই ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। আরএসএস এর যে ভগওয়া ফ্ল্যাগ তারা ব্যবহার করে থাকে সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে যে ভাই এরা গেরুয়া কেন ইউজ করে, ভারতীয় ফ্ল্যাগকে সম্মান দেয় না। কিন্তু গেরুয়া তো ত্যাগের কালার, যেখানে আবারও প্রমাণ দিয়েছিল ভারতীয় ফ্ল্যাগ সিলভাসাতে উত্তোলন করে যে আমরা দখল নিয়ে ভারত সরকার এবং সংবিধানকে সম্মান জানিয়ে এটি আমরা ভারত সরকারের হাতে তুলে দিলাম। শুধু তাই নয়, 1962-তে যখন চায়না চুপি চুপি ভারতে অ্যাটাক করে দিয়েছিল, যখন আমাদের দেশে থাকা বামফ্রন্ট ভারতীয়দেরই এগেনস্টে চলে যায়, তখনও রাস্তায় নেমেছিল আরএসএস। কি করেছিল? আর্মি রুটসে নজর রাখা, অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প করা, আর্মিদের জন্য খাবার জোগাড় দেওয়া, আর্মিদের ফ্যামিলিদের খেয়াল রাখা, যে আর্মিরা ঘায়েল হচ্ছে তাদেরকে ব্লাড ডোনেট করা, তাদেরকে সেই জায়গায় গিয়ে পাহাড়ি দুর্গম এরিয়াতে নজর রাখা, তাদেরকে খাবার প্রোভাইড করা। কে করেছে? আরএসএস এর স্বয়ংসেবক করেছে। নেহেরু যখন অ্যালিগেশনস লাগিয়েছিলেন 1948-এ যে নাথুরাম গোডসে, যার নাকি আরএসএস এর সাথে যোগ ছিল, তিনি আরএসএস এর থটস রাখা একজন ব্যক্তি গান্ধীজিকে হত্যা করেছিলেন, তখন ব্যান্ড করে দিয়েছিলেন। 1962-তে যে নিঃস্বার্থভাবে আরএসএস হেল্প করেছিল যুদ্ধের সময়, চায়না ভারত যুদ্ধে, যার জন্য নেহেরু পর্যন্ত মাথা নত করে 1963-তে রিপাবলিক ডের দিন আরএসএস কে সসম্মানে ডেকেছিলেন রাজপথে, যেখানে 3500-র বেশি স্বয়ংসেবক নিজের ড্রেস পরে লাঠি হাতে রাজপথে নেমেছিল। ঐতিহাসিক ব্যাপার ছিল সেদিন, পুরো প্রমাণ করে দিয়েছিল যে আরএসএস এর একটাই থটস, সেটা হচ্ছে রাষ্ট্র প্রথম। শুধু এইটুকুর জন্য মনে করলে হবে না, 1965-এ যখন ইন্ডো পাক
যুদ্ধ লাগে তখনও লাল বাহাদুর শাস্ত্রী মনে করেছিলেন আরএসএস কে, কারণ দিল্লি থেকে পুলিশকে মোতায়েন করতে হয়েছিল, তখন দিল্লি ট্রাফিক কে সামলেছিল? আরএসএস এর স্বয়ংসেবক সামলেছিল। শুধু তাই নয়, যখন হাজারে হাজারে শয়ে শয়ে আমাদের সেনাবাহিনী যখন রক্তাক্ত হচ্ছে, ব্লাড লাগবে, রক্ত কে দেবে, তো এই স্বয়ংসেবকরা নিঃস্বার্থে রক্ত পর্যন্ত দিয়েছে। আর শুধু তাই নয়, মানে সমস্ত কিছু যুদ্ধের টাইমে যতটা হেল্প করতে হয় সবটাই করেছিল নিঃস্বার্থভাবে। 1971-এ উড়িষ্যা সাইক্লোন থেকে শুরু করে 1984-এ শিখ দাঙ্গা, গুজরাট ভূমিকম্প, সুনামি থেকে শুরু করে উত্তরাখণ্ড বন্যা, কার্গিল যুদ্ধ, সমস্ত ক্ষেত্রে আরএসএস কিন্তু নিঃস্বার্থভাবে এই আরএসএস এর স্বয়ংসেবক হেল্প করেছে, ভারতের কথা ভেবে হেল্প করে গেছে। কিন্তু তারপরেও তারা কি পেয়েছে? তারা শুধুমাত্র পেয়েছে পলিটিক্স করা, কন্ট্রোভার্সিতে জড়ানো, এবং তাদেরকে নিয়ে একটাই কথা বলা, সেটা হচ্ছে এটি র্যাডিক্যাল হিন্দু অর্গানাইজেশন। যখন 1946-এ ডিরেক্ট অ্যাকশন ডে হয় এবং ভয়ঙ্কর দাঙ্গা লেগে যায় কলকাতায়, যখন শয়ে শয়ে হিন্দু মারা যাচ্ছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, তখন গান্ধীজির কি পদক্ষেপ নেওয়া ছিল? তো গান্ধীজি রাগ করে গেছিলেন, বলছিলেন আমার দেশের মধ্যে আমি এই লড়াই দেখতে পাচ্ছি না, উপোস করে নিয়েছিলেন তিনি উপোসে চলে গেছিলেন। তো এই সমস্ত দেখেও আরএসএস এর যিনি সংঘ চালক ছিলেন, তিনি বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, আমাদের দেশে এই সমস্ত আমরা মেনে নিতে পারবো না, এবং বারবার যেখানে ওনাকে অ্যারেস্ট পর্যন্ত হতে হয়, তখন তিনি জেলে থেকে ভাবছিলেন যে আজ দেশের প্রতি এত কাজ করে, দেশের হেল্প করে, দেশের সাহায্য করে, মানে কি পেলাম আমরা তো কিছু করতে পারছি না। কেন কিছু করতে পারছি না? কারণ আমাদের পলিটিক্সে কথা বলার মতো কেউ নেই, এমন কোনো নেতা নেই যে দাঁড়িয়ে আমাদের হয়ে কথা তুলবে। আমরা কি বলতে চাই সেটা রাজনেতার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে দেখাবে যে তোমরা ভুল, আমরা ঠিক, আমরা যেটা বলছি সেটা ভুল বলছি না। তো তার জন্য আরএসএস কে ভাই পলিটিক্সে ঢুকতে হবে। নাম তো এমনি খারাপ, হিন্দুর দল, তো পলিটিক্সে ডিরেক্ট আরএসএস সেইভাবে ঢুকতে পারছিল না। জল তো মাথার উপর তখন চলে গেল যখন নেহেরু আর লিয়াকত আলীর মধ্যে একটি বোঝাপড়া হয়ে গেল। সেটা দেখলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, দেখে সঙ্গে সঙ্গে রিজাইন করে দিলেন। যে মুসলিম লীগ এবং যার জন্য আমাদের ভারত ভাগ হয়ে গেল, যারা ভাগ করে একটি দেশ তৈরি করে নিল, সেই দেশ তৈরি হওয়ার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী এই লিয়াকত আলীর সাথে মধ্যস্থতা করছেন, তাহলে সেই দলে আর থাকারই নেই। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সঙ্গে সঙ্গে সেটিকে ছেড়ে দেখা করলেন গুরু গোলওয়ালকারের সাথে, এবং ওনার সঙ্গে আলোচনা করলেন যে সত্যি এবার পলিটিক্সে ঢোকার সময় চলে এসেছে। 21 অক্টোবর 1951 দিল্লি রঘুমাল গার্লস হাই স্কুল, এখনো পর্যন্ত নাম চর্চায় এলে এটা শোনা যায় যে রাজনীতিতে আরএসএস এর প্রথম পা দেওয়া, আর সেখান থেকে সূচনা হয় জনসংঘ, যেটি 1980-তে রিফর্মড হয় ভারতীয় জনতা পার্টি। নীতি একটাই ছিল যে ভাই রাষ্ট্র প্রথম রাখতে হবে, বিয়ে করা যাবে না, ফ্যামিলির প্রতি ওরিয়েন্টেড হলে হবে না, সমস্ত কিছু ছেড়ে রাষ্ট্রের প্রতি সমর্পিত হতে হবে। আর টাইম চলে আসে 1978, যখন সুরত আর ভদোদরাতে দায়িত্ব পায় নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং এন্ট্রি হয় পলিটিক্সে নরেন্দ্র দামোদর দাস মোদীর। সেখান থেকে উনি জেনারেল সেক্রেটারি হন গুজরাটের। এবার এখানে বুঝতে হবে, জেনারেল সেক্রেটারি হয়েছিলেন যখন নরেন্দ্র দামোদর দাস মোদী, অর্থাৎ এটা আইডিওলজি, এটাই হচ্ছে আইডিওলজি যে এইরকম টাইপের পদে বসবে, অর্থাৎ মাথার পদে বসবে, তাদেরকে ডেফিনেটলি আরএসএস মনোভাবাপন্ন হতেই হবে, অর্থাৎ রাষ্ট্র প্রথম আর দেশের প্রতি সমর্পিত হতেই হবে। যখন এটা স্টেট লেভেলে হোক বা সেন্ট্রাল লেভেলের জেনারেল সেক্রেটারি হোক, তাদেরকে এই মনোভাবাপন্ন হতেই হবে। যখন নরেন্দ্র মোদী 1978-এ সুরত আর ভাদোদরার দায়িত্ব পান, তারপর 1979-এ দিল্লিতে চলে আসেন। সেখানে এমার্জেন্সি দেখেছেন, ইন্দিরা গান্ধীর সমস্ত শাসন দেখেছেন, সেখানে প্রতিবাদ করেছেন, এবং তারপরে জেনারেল সেক্রেটারির সফর, আর সেখান থেকে গুজরাটের সিএম, তারপর থেকে প্রজেক্ট করা হয় অ্যাজ আ পিএম। এইবার ভালো করে বুঝে নিন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফডনবিস, যত নন ফেস আপনারা দেখছেন, মনোহর লাল খট্টার, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু আরএসএস। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এখানে অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা আর এই যোগী আদিত্যনাথের মতো ব্যক্তি কি করে সিএম হয়ে গেলেন ভাই, আর স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহ কি করে বসে গেলেন? তাহলে ওনাদেরকেও তো আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে হতে হতো। তো যখন আরএসএস এবং বিজেপি মিলে আলোচনা করলেন যে যদি আমরা এতটা কট্টরপন্থী থেকে থাকি যে অবিবাহিত হতে হবে, ফ্যামিলি ছেড়ে দিতে হবে, কোনো কিছুই করা যাবে না, দেশের প্রতি সমর্পিত হতে হবে, তাহলে আমরা আমাদের দল বা পলিটিক্সের ব্রাঞ্চকে বিস্তারিত করতে পারবো না। সুতরাং যে মানুষ স্ব ইচ্ছায় দেশ
দেশকে প্রথমে রেখে আইডিওলজি আরএসএস এর মতোই রাখবে, অর্থাৎ থটস আরএসএস এর মতোই থাকবে, স্বয়ং সেবকের মতোই থাকবে, আর তাদের জন্য দেশই প্রথম হবে, তারা বিজেপিতে এন্ট্রি নিতে পারে এবং বড় বড় পদেও থাকতে পারে। আর সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা আর অমিত শাহ, যাদেরকে আমরা এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আরএসএস আর বিজেপি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আরএসএস কে বিজেপির ব্যাকবোন বলা হয়। আর আজকে যেখানেই আপনারা থাকুন না কেন, দেশের যে কোনো কোনায় থাকুন না কেন, আরএসএস শব্দটি উচ্চারণ করতেই মানুষের মনের মধ্যে অদ্ভুত একটা প্রেম আর অদ্ভুত একটা ভালোবাসা, ইমোশন অটোমেটিক্যালি জন্মায়। শুধু তাই নয়, যেখানেই থাকবেন আরএসএস এর যে উপস্থিতি রয়েছে সেটাও কোথাও না কোথাও আপনাদেরকে বুঝিয়ে দেবে, কারণ আরএসএস এর স্বয়ং সেবক ওপেন ভাবে মিডিয়ার সামনে রাস্তায় বেরিয়ে কাজ করে না। তারা ঠিক তাদের যখন টাইম হয় এক জায়গায় একত্রিত হয়, তারা যোগাভ্যাস করে, সূর্য প্রণাম করে, একই জিনিস চলে আসছে, তারা লাঠি ট্রেনিং করে আর ইন্টেলেকচুয়াল ডিসকাশন এখনো করছে, এবং একটাই কাজ করে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করে তারা বোঝায় যে রাষ্ট্র কি, দেশ কি, নেতা কেমন প্রয়োজন, কার হাতে দেশ সুরক্ষিত। আর এটাই হচ্ছে স্বয়ং সেবকের কাজ। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।